আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। গেল কয়েকদিনের সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আর গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্য এবং ভিডিও ফুটেজ দেখেই গ্রেফতার করা হচ্ছে, কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বলেও এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী। রিপোর্ট করছেন রকনউদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মাননীয় প্রধানমন্ত্রী 2018-তে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সরকারের হিসেবে মৃত্যুর সংখ্যা কত তা জানাতে আয়োজন করা হয় এই ব্রিফিং। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীদের কাঁধে ভর করে একটি মহল নিজেদের স্বার্থে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং সব অগ্নিকাণ্ডের ঘটনায় গান পাউডার দেবার আলামত পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। এর মধ্যে ছাত্র যারা হত হয়েছেন, এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আরও যাচাই বাছাই করছি। আমরা যদি আরও দু একজনের খবর পাই, আমরা এটা ইনক্লুড করব। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, গেল কয়েকদিনে গ্রেফতার করার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছেন অনেকে। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে। প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। নিরাপদ মনে করলেই শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কদের গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়কের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্ন হবার কিছু নেই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ একথা জানিয়ে বলেছেন, সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল। রাজধানীর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নিরাপত্তা সমস্যার কারণেই তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা সমন্বয়কারীরা হলেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। ডিবিতে নিয়ে সমন্বয়কদের মারধর করা হয়েছে এমন গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে হারুনুর রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করেছিল অনেকে। এদিকে মেট্রো রেল ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগুন লাগানোর চেষ্টা করেছিল পূর্বকল্পিতভাবে। আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে এসেছি। ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের 7 দিনের রিমান্ড বাতিল করেছে আদালত। সোমবার ফাইয়াজকে শিশু হিসেবে দাবির সপক্ষে এসএসসি পরীক্ষা ও জন্ম সনদ দাখিল করায় তার রিমান্ড বাতিল করা হয়। একই সঙ্গে ফাইয়াজের বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য শিশু আদালতে প্রেরণের আদেশ দেয় সিএমএম আদালত। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মামলায় বুধবার তাকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফতার করে রিমান্ড চায় পুলিশ। রোববার বিচারক শিশু হিসেবে দাবির পক্ষে বয়স প্রমাণে দালিলিক প্রমাণ না পাওয়ায় 7 দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাম্প্রতিক সহিংসতায় খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অভিযুক্তদের বিচার করতে না পারলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। সকালে গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি একথা বলেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় দেশজুড়ে হতাহত হয়েছেন অনেকে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত এমন ৩৪ জনের পরিবার গণভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে। এ সময় প্রধানমন্ত্রী নিহতদের স্বজনের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। তাদের সান্ত্বনা দেন সরকার প্রধান। গণভবনের ব্যাংকোয়েট হলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী ৩৪ জন পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। এক রাতে বাবা মা ভাইসহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বজন হারাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তার নেই। নিহতদের পরিবারের নিরাপত্তার বিষয়টি সরকারের পক্ষ থেকে দেখা হবে বলেও জানান শেখ হাসিনা। আপনি একটা শোক সইতে পারেন না, আমি কি শোক সইয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত মানুষ খুন করে সরকার পতনের সুযোগ খুঁজছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে বিচার করা হবে। আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। নিহত পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতাল পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের সাথে বেশ কিছু সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসা এবং দ্রুত সুস্থতার জন্য আহত পুলিশ সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন সরকার প্রধান। গুরুতর আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থা দেখে এবং অমানবিক নির্যাতনের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে যান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং সুচিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সরকার প্রধান। বিএনপি জামাত গণ অভ্যুত্থান ঘটিয়ে ১৯ জুলাই রাতে গণভবন দখলের পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে গরিব দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। কোটা আন্দোলন ও সহিংসতার ঘটনার সাথে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশ বিদেশ থেকে অন্যান্য বিবৃতিদাতাদের কোনো সংযোগ আছে কিনা তাও ভেবে দেখা দরকার বলে জানান ওবায়দুল কাদের। আর ডক্টর ইউনূস দেশের কোনো সংকট বা দুর্যোগে মানুষের পাশে থাকে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ আক্রমণকারী নয় বরং আক্রান্ত দাবি করে ওবায়দুল কাদের বলেন, মধ্যযুগীয় বর্বরতা দেখিয়েছে বিএনপি জামাত। গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে শাহ ভবনের যুবরাজ ক্ষমতা দখল করবে। যতই ছলচাতুরি করুক না কেন গণদাবির মুখে সরকারকে পদত্যাগ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে তিনি বলেন, মানুষ প্রতিবাদ শুরু করেছে, এই প্রতিবাদ অব্যাহত থাকবে। রিমান্ডে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, চোখ হাত পা বেঁধে নির্যাতন করে নেতাকর্মীদের কাছ থেকে কোটা সংস্কার আন্দোলনে সংশ্লিষ্টতার স্বীকারোক্তির চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলের ৯,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন
মির্জা ফখরুল। অভিযোগ করেন, কারাগারেও তাদের নির্যাতন করা হচ্ছে, যা আইনের পরিপন্থী। দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দ্বিমুখী নীতি অবলম্বন করছে সরকার। একদিকে ছাত্রছাত্রী ও আন্দোলনকারীদের নির্যাতন করা হবে না হলেও প্রতিনিয়ত গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদের। এর থেকে বাদ পড়ছে না সাধারণ মানুষ, প্রতিবন্ধী, এমনকি চাকরিজীবীও। দিন দিন নিরীহ শিক্ষার্থীর মৃত্যুর সংখ্যা বাড়ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মৃত্যুকে ধামাচাপা দিতেই তালিকা প্রকাশ করা হচ্ছে না। এদিকে বিএনপি জাতীয় ঐক্যের আহ্বানে সংহতি প্রকাশ করেছে 12 দলীয় জোট। কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি প্রতিষ্ঠানসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ায় দায় সরকারের, এমন অভিযোগ করে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের পদত্যাগের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। চুন্নু বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়, কিন্তু সরকার আন্দোলন দমাতে বর্বর আচরণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী সহ কোনো সরকারের মন্ত্রীদের বাড়িঘর তো ভাঙে নাই, সেখানে তারা প্রোটেক্টেড ছিলেন। তাহলে সরকার কেপিআই, বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন, এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এইখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকার তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। সুবিধাজনক সময়ে বাতিল হওয়া স্পেন সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিগা ওচোয়া ডি সিনসেক্রা আজ প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করতে গেলে তিনি একথা জানান। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের বিভিন্ন খাতে স্প্যানিশ উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগ করার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পেরেজের আমন্ত্রণে গত 21 তারিখ স্পেন সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, কিন্তু দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে তিনি তার সেই সফর বাতিল করেন। 10 দিন পর দেশে আজ বিকেল 3টে থেকে চালু হয়েছে মোবাইল ফোনের 4G নেটওয়ার্ক। এর আগে সকালে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক 4G নেটওয়ার্ক চালুর ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, মোবাইলে 4G ইন্টারনেট সংযোগ চালুর পর সব অপারেটরের গ্রাহকরা 3 দিন মেয়াদের 5 GB ইন্টারনেট ডেটা বোনাস পাবেন। এছাড়া তিনি বলেন, ফেসবুক, টিকটক সহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের আইন না মানায় ভার্চুয়াল জগতে গুজব ছড়ানো হয়েছে, যার ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এসব ঘটনার দায় ফেসবুক এবং টিকটক এড়াতে পারে না বলেও মনে করেন তিনি। তাই আগামী 31 জুলাই এসব বিষয় ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানগুলোকে বিটিআরসিতে তলব করা হয়েছে। 2 জন ছাত্র মারা গেছে, এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে, কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি। তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কাফরুল থানার কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে নাশকতার মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সহ 8 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন। রিমান্ড দেয়া অপর আসামিরা হলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুল হক, বিএনপির সমর্থক মোহাম্মদ মাহমুদুস সালিহিন ও এম এ সালাম। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানো সহ প্রত্যেকের 10 দিনের রিমান্ডের আবেদন করেন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্যে নিজ নামে ৩৫০টি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। সাবেক এই মন্ত্রীর বিপুল সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর করা রিটের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। মিজান রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের সাবেক এই ভূমিমন্ত্রীর দুর্নীতি ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিপুল সংখ্যক বাড়ির মালিকানা বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে দেশের গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ শুরু হয়। এরই প্রেক্ষিতে গত ৯ মে জনস্বার্থে বিপুল এই সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগান। রোববার শুনানি শেষে আদেশ দেয় আদালত। পরে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন জানান, ২০১৬ সাল থেকে সাবেক এই ভূমিমন্ত্রী ২,৭৭০ কোটি টাকা মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট ব্যবসা গড়ে তোলেন। বাড়ি কেনার অভিযোগ এবং এই যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো অবৈধভাবে সে নিয়েছে এবং সেইটা হচ্ছে মানি লন্ডারিং কেস। একজনের জীবদ্দশায় ৩৫০ বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব। এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয় এবং তদন্তের মাধ্যমে আমরা আশা করি এটা প্রকাশ হবে যে এইটা উনি কিভাবে এই টাকা নিলেন। ব্লুমবার্গের প্রায় ২৫০০ শব্দের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, উত্তর পশ্চিম লন্ডনের ব্যক্তিগত আবাসিক রাস্তায় একটি সম্পত্তি ২০২২ সালে ১৫২ কোটি টাকায় ক্রয় করেন সাবেক ভূমিমন্ত্রী। দেশের প্রচলিত আইনে বছরে ১৩,১৭,০০০ টাকার বেশি বিদেশে পাঠানো যায় না। দুদকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো দুর্নীতি দমন কমিশন কাজ করবে। প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের বিরুদ্ধে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন। হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ এবং নির্দেশনা সহ যে আদেশটি দিয়েছে সেই আদেশটির বিষয়বস্তু অলরেডি আমি দুর্নীতি দমন কমিশনকে ইনফর্ম করেছি। কমিশন হাইকোর্টের আদেশ আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি যুক্তরাজ্যে রিয়েল এস্টেটের সাম্রাজ্য গড়ে তোলেন, যা বার্তা সংস্থা ব্লুমবার্গে প্রকাশিত হয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘ ফের মানবাধিকার হাই কমিশনার ফলকার টুককে চিঠি লিখেছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। এছাড়া বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। ১৪০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। বিশিষ্টজনেরা বলেন, ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার হিসেবে ফলকার টুকের কাছে তারা ওই সব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়। চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার আইজেনহাওয়ার অধ্যাপক বীণা দাস, লেখক অমিতাভ ঘোষ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস ১৯৩১ চেয়ার অফ জিওগ্রাফি অ্যাশ অ্যামিন ছাড়াও আরও অনেকে। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ লেনদেনের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এম খুরশিদ আলম খান। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে সাবেক এই পুলিশ প্রধানের অবৈধ সম্পদের বিষয়ে প্রতিবেদন দাখিল করে দুদক। পরে দুদক আইনজীবী জানান, দুদক কর্মকর্তারা বেনজিরের বিষয়ে সন্দেহভাজন লেনদেনের বিষয়টি অনুসন্ধান করছেন। পাশাপাশি দেশের বাইরে আরও কিছু আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ২৩ এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দিতে দুদককে আদেশ দেয় হাইকোর্ট। অনুসন্ধানের অগ্রগতি ২ মাস পর হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সহিংসতার সময় বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে বিজিএমইএ এর সদস্য শিল্প প্রতিষ্ঠানের জন্য পণ্য খালাসের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ দিনের জরিমানা মওকুফ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। পণ্য খালাসের ক্ষেত্রে বন্দরের ডিজিটাল ক্লিয়ারেন্স নিতে হয়, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় তা সম্ভব হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। এ
এ সময় বিজিএমএর সভাপতি জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তাদের প্রায় ৭,৪০০ কোটি টাকা ও মজুরির ক্ষেত্রে ১,১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সঠিক সময় পণ্য দিতে না পারায় এখনও কোনো ক্রেতা ক্রয়াদেশ বাতিল করেননি বলেও জানান তিনি। আমরা তাদেরকে বলেছি তাদের যে তালিকা আছে সেই তালিকাটা আমাদের কাছে যদি দেওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ 7 দিনের একটা ড্যামারেজ মওকুফ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সেটা শুধু বিজিএম এর ক্ষেত্রে, জেনারেল না, সবার ক্ষেত্রে না। আগামী কয়েকদিনের মধ্যে কারফিউ পরিস্থিতি উঠে যাওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আগারগাঁয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এমন আশাবাদ প্রকাশ করেন। তিনি জানান, মতবিনিময়ে ব্যবসায়ীরা 5টি সমস্যা চিহ্নিত করেছে। চট্টগ্রাম পোর্টে কন্টেইনার জট সহ বিভিন্ন সমস্যার কথা বলেছেন তারা। এছাড়া এনবিআর এর সঙ্গে ব্যবসায়ীদের কিছু ইস্যু রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও কিছু বিষয় আছে। ব্যাংকের সুদ হার ছাড় কিংবা বিলম্বে কিস্তি জমার সুযোগের বিষয়টি বিবেচনার কথা বলেছেন ব্যবসায়ীরা। এছাড়া ইন্টারনেট ও বিদ্যুৎ জ্বালানিতে সমস্যার কথা উঠে এসেছে বৈঠকে। দেশের বিচার ব্যবস্থাকে খাটো করা ও সুপ্রিম কোর্টের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কুৎসা রটানোর মাধ্যমে আদালত অবমাননায় আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছেন আপিল বিভাগ। আদালত অবমাননার জন্য কেন তাদের শাস্তি দেওয়া হবে না এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের আগামী 29 আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে টকশোতে দেওয়া বক্তব্যের সূত্রে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য 29 আগস্ট দিন ধার্য রেখেছে আপিল বিভাগ। এই সময় আইনজীবী মহসিন রশিদকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসতঘর থেকে বাবা, মা ও 2 শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন নবীনগর পৌর এলাকার বিজয়পাড়া গ্রামের সোহাগ, তার স্ত্রী জান্নাত এবং তাদের 4 বছরের কন্যা শিশু ফাহিমা ও 2 বছরের সাদিয়া। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে স্ত্রী ও 2 সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ। প্রতিদিন তারা সকাল ঘুম থেকে উঠলেও আজ না উঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে 4 জনের মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। বিকল্প উপায়ে সেতু বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন সেতু সচিব মঞ্জুর হোসেন। আজ সেতু বিভাগের সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। এর আগে পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন। শুধুমাত্র সেতু ভবন নয়, সেতু বিভাগের অধীনে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটিএ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সচিব। এর আর্থিক মূল্য এবং কবে নাগাদ চালু হবে তা নিয়ে তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি। সেতু বিভাগের জরুরি সেবা সেতু ভবনের সামনে খোলা জায়গায় তাঁবু টাঙিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী তাদের এই উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রায় 5.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী আব্দুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাভার কার্যালয়ে হামলায় প্রায় 3 কোটি 75 লাখ টাকা ও রংপুর কার্যালয়ে হামলায় প্রায় 1.5 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান মন্ত্রী। সাভারে হামলার অভিযোগ এখন পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এই সময় এক প্রশ্নের জবাবে আব্দুর রহমান জানান, যে কোনো মৃত্যুর ক্ষতি অপূরণীয় আর বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এই ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।